হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি টপিক, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সিটেটের জন্য যে সিডিপি সিরিজ শুরু করেছি, এটি তার দ্বিতীয় ক্লাস। যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। সবার প্রথমে ডিসকাস করব নেচার অ্যান্ড কনসেপ্ট অফ হেরিডিটি, অর্থাৎ বংশগতি বলতে আমরা কি বুঝি। হেরিডিটি ইজ দ্য ট্রান্সফার অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক্যারেক্টারিস্টিক ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং। অর্থাৎ হেরিডিটি বা বংশগতি বলতে আমরা বুঝি যে পিতামাতার শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো যখন তার সন্তান সন্ততির মধ্যে বাহিত হয় তখন তাকে বংশগতি বলে। এই বংশগতির তত্ত্ব দিয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে তাই বংশগতির জনক বলা হয়। Heredity is the process of transmission of genetic trait from one generation to other is called heredity. অর্থাৎ হেরিডিটি বা বংশগতির ক্ষেত্রে দেখা যায় যেখানে পিতামাতার জিনগত বৈশিষ্ট্য অথবা পূর্ববর্তী কোনো প্রজন্মের জেনেটিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয় এবং পূর্ববর্তী জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত ঘটে। তাহলে সাধারণ অর্থে আমরা বংশগতি বলতে যেটা বুঝি যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য অথবা মানসিক বৈশিষ্ট্য বা শারীরিক বৈশিষ্ট্যগুলি জিনের মাধ্যমে যখন তার সন্তান সন্ততির মধ্যে বাহিত হয় তখন তাকে বংশগতি বলে। বংশগতির এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে জিন, এবং বংশগতির যিনি তত্ত্ব দিয়েছিলেন তার নাম গ্রেগর জোহান মেন্ডেল, এবং গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। এরপর দেখব মেকানিজম অফ হেরিডিটি, অর্থাৎ বংশধারার কৌশল সম্পর্কে। প্রতিটা প্রাণী নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম দিয়ে তৈরি, এবং মানুষের মধ্যেও টোটাল 46টি ক্রোমোজোম রয়েছে। 46টি ক্রোমোজোম মিন 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রচুর সংখ্যক জিন থাকে। ধরা হয় প্রতিটা ক্রোমোজোমের মধ্যে প্রায় 3000 জিন রয়েছে, এবং এই জিনগুলোই বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মের চারিত্রিক, মানসিক এবং শারীরিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে বহন করে নিয়ে যায়। মানুষের শরীরে যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম দিয়ে দেহ গঠিত হয়, যে কারণে 22 জোড়া ক্রোমোজোমকে দেহ ক্রোমোজোম বলা হয় বা অটোজোম বলা হয়। আর এক জোড়া ক্রোমোজোম তাকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়, এবং এই এক জোড়া ক্রোমোজোমের ভিত্তিতেই লিঙ্গ নির্ধারিত হয় যে মেল হবে কি ফিমেল হবে। এই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের মধ্যে মেল বা পুরুষের মধ্যে থাকে XY ক্রোমোজোম, আর ফিমেলের মধ্যে থাকে XX ক্রোমোজোম। যখন পুরুষের X ক্রোমোজোমের সঙ্গে মহিলার X ক্রোমোজোম মিলিত হয় তখন XX ক্রোমোজোম, অর্থাৎ যে সন্তান জন্ম নেবে সে হবে কন্যা সন্তান। অপরদিকে পুরুষের Y ক্রোমোজোমের সঙ্গে ফিমেলের X ক্রোমোজোম মিলিত হলে যে সন্তান জন্ম নেবে তা হলো
পুত্র সন্তান অর্থাৎ XY ক্রোমোজোম। এইভাবেই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, এই জিন বংশগতির যে বৈশিষ্ট্য সেগুলো পিতামাতা থেকে তার যে পরবর্তী প্রজন্মের মধ্যে বহন করে নিয়ে যায়। তাই জিনকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এরপর দেখব এফেক্ট অফ হেরিডিটি অর্থাৎ বংশগতির প্রভাব সম্পর্কে। হেরিডিটি বা বংশগতির প্রভাব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা শারীরিক গঠনের ওপর পড়ে। অন ক্যারেক্টার বা ব্যক্তির যে চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক গঠনের ক্ষেত্রেও বংশগতির প্রভাব রয়েছে। এছাড়া শিশুর ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার ওপরেও বংশগতির প্রভাব রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পিতামাতা হাইট বা তাদের গুড ফিজিক হয়, তার যে সন্তান সন্ততি তাদের উচ্চতা এবং তাদের হেলদি ফিজিক বা স্ট্রং ফিজিক হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই শিশুর ফিজিক্যাল ফিচার্স অর্থাৎ তার যে শারীরিক গঠন কাঠামো, হাইট এবং হেলদি ফিজিক, এই সমস্ত কিছু হেরিডিটির ওপর নির্ভর করে থাকে। শিশুর ক্যারেক্টার বা চরিত্র গঠনে বংশগতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য যেমন মোরাল ভ্যালুজ, সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ, নীতি নৈতিকতার যে আদর্শ, এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো শিশু পূর্ববর্তী প্রজন্ম বা পিতামাতার কাছ থেকে পেয়ে থাকে। এছাড়া শিশুর বুদ্ধি বা ইন্টেলিজেন্স বা মেন্টাল প্রসেসের বিভিন্ন আসপেক্টগুলির বংশগতি থেকেই প্রাপ্ত হয়, যেমন আইকিউ লেভেল, অ্যাবিলিটি অফ এফেক্টিভ লার্নিং অর্থাৎ কার্যকারী শিখনের যে ক্ষমতা, অ্যানালিসিস অ্যান্ড ডিসিশন মেকিং ক্যাপাসিটি অর্থাৎ সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা, এই বিষয়গুলি বংশগতি থেকেই প্রাপ্ত হয় শিশুর মধ্যে। এরপর দেখব সিগনিফিক্যান্স অফ হেরিডিটি অর্থাৎ বংশগতির তাৎপর্য সম্পর্কে। হেরিডিটি লে ডাউন দ্য ফাউন্ডেশন ফর দ্য ইন্টেলেকচুয়াল পোটেন্সিয়াল অ্যান্ড অ্যাবিলিটি অফ এ চাইল্ড অর্থাৎ শিশুর যে বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ লেভেল এবং বিভিন্ন মেন্টাল প্রসেস বা মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা গঠনের ক্ষেত্রে সাহায্য করে। হেরিডিটি ডিটারমাইন্স ম্যাচিউরেশনস অর্থাৎ শিশুর মধ্যে যে পরিণমন সেটি নির্ধারণ করে, এবং হেরিডিটি ডিটারমাইন্স পার্সোনালিটি অর্থাৎ শিশুর যে ব্যক্তিত্ব গঠন, সেই ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বংশগতির প্রভাব রয়েছে। পার্সোনালিটির বিভিন্ন আসপেক্টগুলি যেমন টেম্পারামেন্ট অর্থাৎ মেজাজগত যে বৈশিষ্ট্য, অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজনগত যে বৈশিষ্ট্য, এগুলো বংশগতি থেকেই প্রাপ্ত হয়। এছাড়া পারসিস্টেন্স বা অধ্যাবসায়, অ্যাডভেঞ্চারাসনেস, দুঃসাহসিকতা, বিরক্ত, বিভ্রান্তি, এই সমস্ত পার্সোনালিটির আসপেক্টগুলি শিশু তার পিতামাতা অথবা পূর্ববর্তী প্রজন্ম থেকে বংশগতির মাধ্যমে পেয়ে থাকে। এতক্ষণ হেরিডিটি বা বংশগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এরপর ডিসকাস করব এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে। Environment refers to those which surround the living being from all sides and affect their life in total. অর্থাৎ পরিবেশ বলতে আমরা বুঝি যে জীবিত প্রাণীর পারিপার্শ্বিক অবস্থা যা জীবনধারার ওপর প্রভাব ফেলে।
অর্থাৎ লিভিং বিইং হিসাবে মানুষ যে পারিপার্শ্বিক পরিবেশের বসবাস করে বা যে পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন আসপেক্টগুলোর সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া ঘটে, অর্থাৎ তার সঙ্গে মানুষের একটা ইন্টার রিলেশন থাকে এবং সেই এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রভাব মানুষের ওপর পড়ে। যখন সারাউন্ড আসপেক্টগুলোর সঙ্গে মানুষের জীবনধারা অথবা চারিত্রিক বৈশিষ্ট্য অথবা শারীরিক বিভিন্নভাবে প্রভাব পড়ে, তখন তাকে আমরা এনভায়রনমেন্ট বা পরিবেশ বলি। এনভায়রনমেন্ট কনসিস্ট অফ ফিজিক্যাল, সোশ্যাল, মোরাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, কালচারাল, মিডিয়া। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এনভায়রনমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফিজিক্যাল বলতে আমরা বুঝি যে ভৌগোলিক পরিবেশে আমরা বসবাস করি। যেমন দেখা যায় যে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন তাদের উচ্চতা যারা সমতল ভূমিতে বসবাস করেন তাদের তুলনায় অনেকটা কম হয়। অর্থাৎ পাহাড়ি অঞ্চলের আবহাওয়া বা ওই অঞ্চলের ভৌগোলিক পরিবেশের কারণে ওই অঞ্চলে যারা থাকেন তাদের উচ্চতা অনেকাংশে কম হয়, আর সমতল ভূমিতে যারা থাকেন তাদের উচ্চতা অনেক বেশি হয়। এইভাবে ভৌগোলিক পরিমণ্ডল ব্যক্তির যে ফিজিক্যাল বা ফিজিকের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সোশ্যাল বলতে আমরা বুঝি ধর্ম, সংস্কৃতি, সংস্কার, রীতিনীতি, এই সমস্ত যেগুলোর সঙ্গে আমরা বা যেগুলির সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া ঘটে এবং যে সোশ্যাল রুলস রেগুলেশন অথবা সংস্কৃতি সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত থাকি। মোরাল মিন নীতি নৈতিকতা, অর্থাৎ কোন কাজটা আমাদের করা উচিত, কোন কাজটা করা আমাদের উচিত নয়। ইকোনমিক্যাল, অর্থাৎ যে অর্থনৈতিক আসপেক্টের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। পলিটিক্যাল, রাজনৈতিক অবস্থা। কালচারাল, সংস্কৃতি এবং মিডিয়া। এরপর দেখব এফেক্ট অফ এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রভাব কী। ফিজিক্যাল ডিসিমিলারিটিস, অর্থাৎ শারীরিক গঠনগত পার্থক্য। আগেই বললাম যে কোনো ভৌগোলিক পরিমণ্ডল বা ভৌগোলিক পরিবেশ ব্যক্তির যে ফিজিক্যাল স্ট্রাকচারের ওপর প্রভাব ফেলে। পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তাদের উচ্চতা অনেক কম হয়, যারা সমতল ভূমিতে থাকেন তাদের উচ্চতার তুলনায় অনেক বেশি হয়। এছাড়া গায়ের রং, সেটিও ভৌগোলিক পরিমণ্ডল বা ভৌগোলিক পরিবেশের ওপর নির্ভর করে। যেমন যারা নিরক্ষরেখার অঞ্চলের খুব কাছাকাছি থাকেন যে দেশগুলো, সেই দেশগুলোর মানুষের গায়ের রং কালো হয়, তুলনায় নিরক্ষরেখা থেকে যতটা দূরে থাকেন তাদের গায়ের রং অনেক ফর্সা হয়। এইভাবে ফিজিক্যাল ডিসিমিলারিটিস বা শারীরিক গঠনগত পার্থক্যের ওপর পরিবেশের প্রভাব রয়েছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি বা বংশগতির প্রভাব রয়েছে, কিন্তু তুলনায় এনভায়রনমেন্টের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। কারণ যদি কোনো একজন শিশু বা ব্যক্তি প্রপার এনভায়রনমেন্ট পায় তাহলে সে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন। তাই এনভায়রনমেন্ট ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে গঠনে সাহায্য করে বলা যায়। মেন্টাল গ্রোথ বা মানসিক বিকাশের ক্ষেত্রেও এনভায়রনমেন্ট বা পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মনোবিদ গর্ডন তিনি বলেছেন যে যদি কোনো মানুষ প্রপার সোশ্যাল এবং কালচারাল অ্যাটমসফিয়ার না পায় তাহলে সেই ব্যক্তির মেন্টাল গ্রোথ ব্যাহত হয়। সুতরাং মেন্টাল গ্রোথ বা মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলা যায়।
মাল্টিপল এফেক্ট অন গ্রোয়িং চিলড্রেন, অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এরপর দেখব রিলেশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি ও পরিবেশের মধ্যে সম্পর্ক। ব্যক্তির ডেভেলপমেন্ট বা বিকাশের ওপর হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই দুইয়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেটা আমরা আগের ডিসকাসেই দেখলাম। তবে বেশ কিছু মনোবিদ রয়েছেন যারা ব্যক্তির ডেভেলপমেন্ট বা বিকাশের ওপর বংশধারা বা হেরিডিটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন গ্যালটন, ম্যাকপারসন, টারম্যান, নিউম্যান প্রমুখ, এবং এদেরকে বংশধারাবাদী বলা হয়। বংশধারাবাদীদের মতে হেরিডিটি বা বংশগতির ক্ষেত্রে বায়োলজিক্যাল ট্রান্সমিটেড যে ফ্যাক্টরগুলি সেগুলো ব্যক্তির বিকাশ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অপরদিকে বেশ কিছু পরিবেশবাদী মনোবিদ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ওয়াটসন, ক্যাটেল, ইস্টারবুক প্রমুখ। তারা বলেছেন যে মডিফিকেশন অফ বিহেভিয়ার অর্থাৎ ব্যক্তির আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তবে বংশধারাবাদী এবং পরিবেশবাদীদের মধ্যে যতই মতনৈক্য থাকুক না কেন, বর্তমানের মনোবিদরা তারা স্বীকার করে নিয়েছেন যে ব্যক্তির ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট সমান হেরিডিটি অর্থাৎ বংশধারা, এনভায়রনমেন্ট পরিবেশের গুণফল, অর্থাৎ ব্যক্তির বিকাশ সমান বংশগতি এবং পরিবেশের গুণফল। এরপর নেচার এবং নার্চার এই দুটি শব্দের সংজ্ঞা বা ডেফিনেশন দেখব। নেচার রেফার্স টু দ্য জেনেটিক ইনফ্লুয়েন্স or the traits inherited by a child from its parents, অর্থাৎ নেচার হলো যখন পিতামাতা বা পূর্ববর্তী প্রজন্মের জিনগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা নেচার বলি। অপরদিকে নার্চার হলো Nurture is all about the upbringing of a child or the environment in which a child grows, অর্থাৎ যে পারিপার্শ্বিক পরিবেশে শিশু বড় হয় সেটি হলো নার্চার। এক কথায় নেচার হলো জিনগত বৈশিষ্ট্যের বা জিনগত বৈশিষ্ট্যগুলো যখন সন্তান সন্ততির মধ্যে বাহিত হয়, সেই জিনগত বৈশিষ্ট্যগুলোকে বলা হয় নেচার, আর পারিপার্শ্বিক পরিবেশকে বলা হয় নার্চার। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। নেচার হলো জিনগত বৈশিষ্ট্য, নার্চার হলো পারিপার্শ্বিক পরিবেশ বা এনভায়রনমেন্ট। এরপর দেখব এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে থিওরি তার তাৎপর্য কোথায়। হেল্প দ্য টিচার ইন ফাইন্ডিং আউট দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং হিজ স্টুডেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের জ্ঞান সেটি শিক্ষককে সাহায্য করবে ব্যক্তিগত পার্থক্যকে বুঝতে। বংশগতি এবং পরিবেশের কারণেই শিক্ষার্থীর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি হয়। আইকিউ লেভেলের ক্ষেত্রে, ফিজিক্যাল বা মেন্টাল বা ইমোশনাল বিভিন্ন আসপেক্টের দিক থেকে শিক্ষার্থীর মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে,
সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্যকে শিক্ষক বুঝবেন এবং বুঝে সেই মতো শ্রেণীকক্ষে একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার অর্থাৎ সকলের জন্য শিক্ষা উপযোগী একটি অনুকূল পরিবেশ তো গড়ে তুলবেন, যেখানে প্রতিটা শিশুকে তিনি সমান চোখে দেখবেন, প্রতিটা শিশুর শিক্ষাকে তিনি সুনিশ্চিত করবেন। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।